আজকে সার্জিক্যাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, সাংঘাতিক একটা টেনশন চলছে। একটু আগে গিয়ে গৌতম জেনেছে যে 4টে টিকিট কনফার্ম হয়েছে, একটা টিকিট কনফার্ম হয়নি, সেটা হচ্ছে ভাইয়ের টিকিট। এবার আমরা একটা মন্দির স্পট বজরংবলীর মন্দির। ভালো না, কোনো টেস্ট বোঝে না লোকটা, এই একটা শুধু খাওয়ার দরকার খায়। এখানকার ফেমাস বিরিয়ানি এখন ভাই খেয়ে টেস্ট করবে বেগুনের চাটনি দিয়ে। এই বেগুনের চাটনি মা খুলছে। ভালো বিরিয়ানি হতে পারে। তো আমাকে বললেন স্প্লিনে ডাক্তার দেখাও, বায়োপসি করো, করে তারপরে হয়তো একটা সার্জারি হতে পারে, সেই সার্জারি হয়ে সব ঠিক হলে তারপর আমি তোমার হার্নিয়ার সার্জারি করব। আমার মনে হচ্ছে আমার ভেলোরে থেকে যাওয়াটাই বেটার, এখান থেকে না যাওয়াটাই বেটার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আজকে সার্জিক্যাল ডক্টর দেখানোর আছে। তো 2 বছর ধরে আমি ভেলোরে আসা যাওয়া করছি, কোনো দিনই আমি ব্রেকফাস্ট করে হসপিটাল যাই না, এই ফার্স্ট টাইম করছি। ব্রেকফাস্ট করে একদম রেডি, আজকে সার্জিক্যাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। সাংঘাতিক একটা টেনশন চলছে, সবই জানি, কিন্তু আবার শেষ মুহূর্তে কি বলবে। আগামীকালের জন্য টিকিট করেছি, এখনও টিকিট কনফার্ম হয়নি। মানে বাড়ি যাওয়ার আগের মুহূর্তে ডাক্তার কি বলবে না বলবে, একটা টেনশন হচ্ছে। শরীরটা হচ্ছে সকাল থেকে খুবই খারাপ, অনেক সকালবেলায় উঠেছি, শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে কেমন একটা অস্থির হচ্ছে, বুকটা একটা পেন হচ্ছে, হয়তো টেনশনের জন্য। তো ব্রেকফাস্টটা তো ম্যাগি খেয়ে নিয়েছি। গৌতম একটু বাজারে গেছে মাছ আনতে। আমার এমআরও কাউন্টারে রিপোর্টিং আছে 10টায়, আমি বেরিয়ে যাব হসপিটালে, কারণ টাইম হয়ে গেছে। গৌতম হসপিটালে পরে আসবে, আমি আগে বেরিয়ে যাই। তো চলো দেখা যাক আজকের আবার ডাক্তার কী বলে। এই রাস্তাটা পেরিয়ে সিএমসিতে যাব, সেই সাহসটুকু হচ্ছে না, গা হাত পা যেন ভয়ের চোটে ভার হয়ে গেছে। মনের মধ্যে সাংঘাতিক ঝড় বইছে। এদিকে আমার টোকেন নাম্বার 20, 19 যাওয়ার পর প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু 20 নাম্বার আর আসছে না। যে সমস্ত পেশেন্টদের ওটি হয়েছে তাদেরই দেখছেন ডাক্তার আগে। এতদিনে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার দেখে এইটুকু বুঝতে পেরে গেছিলাম যে আমার হার্নিয়া সার্জারিটার হচ্ছে না, 3 মাস পর আমাকে আসতে হবে, যেহেতু স্প্লিনের একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। কিন্তু আজকে সার্জিক্যাল ডক্টর যা বললেন, আমার আর গৌতমের মাথায় আবার হাত পড়ে গেছে। আমরা চ্যাপেলে দীর্ঘক্ষণ এভাবে বসে কাটিয়েছি, কি করব জানি না। ডাক্তার দেখিয়ে আপাতত হোটেল রুমে চলে এসেছি। আজকে ভীষণ অসুস্থ, মানে ডাক্তার দেখাবার পর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, একটা বুকে পেন হচ্ছে সকাল থেকে, যেহেতু বলছিলাম শরীরটা ভালো নেই, আর বাইরে তো সাংঘাতিক রোদ, অনেকক্ষণ ওদের চ্যাপেলে বসেছিলাম, বসে থাকার পর তারপর এসেছি। এইখানে এসে তো আরেকটা টেনশন, আমরা গীতাঞ্জলিতে প্রতিবার তৎকালের টিকিট করি, এবারও সেটাই গীতাঞ্জলিতেই তৎকালের জন্য কালকের আমরা সব কিছু জমা টমা দিয়েছিলাম, যাতে 25 তারিখের টিকিট হয়ে যায়, 25 না সরি 21 তারিখের টিকিট, আমারও মাথা গেছে। তো একটু আগে গিয়ে গৌতম জেনেছে যে 4টে টিকিট কনফার্ম হয়েছে, একটা টিকিট কনফার্ম হয়নি, সেটা হচ্ছে ভাইয়ের টিকিট। এবার ভাইকে একা রেখে আমরা তো 4 জন বেরিয়ে যেতে পারবো না, সেই ক্ষেত্রে আমি ডিসিশন নিয়েছিলাম যে টিকিট ক্যান্সেল করে দেবো। কিন্তু ওনারা বললো টিকিট ক্যান্সেল করলে এই পরিস্থিতি বারবারই হতে থাকবে, যেহেতু আমরা 5 জন আছে, 4টে টিকিটই হবে এবং একটা টিকিটই অসুবিধা হবে। সেক্ষেত্রে উনি বললেন টিকিট ক্যান্সেল করতে না, অনেক কষ্ট করে যেহেতু টিকিটটা পাওয়া গেছে। এখন ভাই আর গৌতম গেছে কাঠপাটি স্টেশনে, ওই স্টেশন থেকে ভাইয়ের টিকিটটা করার জন্যে। ব্যাঙ্গালোরে একজন চেনা জানা আছে, যদি তার সোর্সে আমরা টিকিটটা ঠিকঠাক করে নিতে পারি তার জন্যে। তো এখন একটা পুরো হচপচ ব্যাপার হয়ে গেছে। গৌতম বললো যে তোমরা চলে যাও, আমি থেকে যাই। তো এইভাবে একজনকে রেখে যাওয়াটা খুবই ইম্পসিবল ব্যাপার, সবারই মন মানসিকতা বা মনে মানসিক পরিস্থিতি কারোরই ঠিক নেই সেই ক্ষেত্রে। তো এখন দেখা যাক কতদূর কী করা যায়। অনলাইনে ভাইয়ের ওয়েটিংয়ের ছিল 77, যেটা কনফার্ম হতোই না। আর অনলাইনে টিকিট ওয়েটিংয়ে থাকলে ট্রেনে চড়া যায় না, কিন্তু যদি আমি অফলাইন বা স্টেশন থেকে যদি আমি টিকিট করি, সেটা ওয়েটিংয়ে থাকলেও আমি ট্রেনে উঠতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের যে ধরনের সিট দিতে বলেছিলাম গীতাঞ্জলিতে, সেই ধরনেরই সিট পেয়েছি, সাইড আপার, সাইড লোয়ার, লোয়ার মিডিল, এরম ধরনেরই সিট পেয়েছি। তো আমরা ভাবলাম যে অ্যাটলিস্ট যদি আমরা স্টেশন থেকে টিকিটটা করে আসি, সে নয় আমরা 4 জনের একটা অ্যাডজাস্ট করে, মানে 5 জন, 4 জন বলছি ভুল, 4 জনের টিকিট তো কনফার্ম হয়েছে, যেহেতু আমরা 5 জন আছি, যে করে হোক ট্রেনে উঠে গেলে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তো উনিও সেটাই বললেন যে ট্রেনে উঠে অ্যাডজাস্ট করে নাও, তাও ভালো, কিন্তু টিকিটটা
যাতে ক্যান্সেল না করি, কারণ টিকিটের অবস্থা খুবই খারাপ, খুবই মানে এখানে টিকিটের এখন এখানে তো এই পরিস্থিতিটা হয়, ট্রিটমেন্টের পর টিকিট করে বাড়ি যাওয়াটা সমস্যা হয়ে যায়। আর যেহেতু আমরা বুঝতেও পারি না ট্রিটমেন্টে কতটা সময় লাগবে বা ওটিতে কতটা সময় লাগবে, আর আমরা তো এবার এসেছিলাম একটা কোশ্চেন মার্ক নিয়ে, মানে এসেছিলাম ঠিকঠাক কিন্তু আসতেই একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে, সুতরাং টিকিটও কনফার্মভাবে কিছু করতে পারিনি বা টিকিট কাটতে পারিনি, এবং সেই মুহূর্তে এসে যখন টিকিট কনফার্ম টিকিট করতে চেয়েছিলাম আর কনফার্ম টিকিট পাইনি। আমার কথাটাও জড়িয়ে যাচ্ছে, এত একটা টেনশন চলছে। তো গৌতম আর ভাই যতক্ষণ না কাটপাটি স্টেশন থেকে আসছে, যা কি হয়, আশা করি ভগবানের কাছে যেন একদম ঠিকঠাক বাড়ি চলে যেতে পারি। আর ভালো লাগছে না এই অসুখ বিসুখ আর মন মানসিকতা নিয়ে, আর একদমই ভালো লাগছে না। এবার কতক্ষণে কলকাতায় ফিরে যাব, আবার গুছিয়ে গাছি আবার রিটার্ন আসবো, ব্যাস। নানা রকম টেনশনের মধ্যে দুপুরে লাঞ্চটাই শেয়ার করতে ভুলে গেছি। তো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর এখন বসেছি আঙুর নিয়ে। মা আঙুরগুলো এনেছিল, সব নষ্ট হয়ে যাবে যেহেতু আগামীকাল চলে যাব, তাই মা বললো খেয়ে নিতে, তাই আঙুর নিয়ে একেবারে বসে পড়েছি। ঘড়িতে 7টা বাজে, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু বললাম শরীরটা একদম ভালো নেই। তো আমাদের টিকিট নিয়ে যা সমস্যা, গৌতমরা প্রায় 3টে নাগাদ ফিরলো কাটপাটি স্টেশন থেকে। ওরা স্টেশন থেকে একটা টিকিট করেছে, সেটা ওয়েটিংয়েই রয়েছে। যদি বা ওই যে বললাম যে চেনাশোনা একজন আছে, রাত্রিবেলা যদি ওটা কনফার্ম করা যায়, আর যদি কনফার্ম না করা যায়, ওই আমরা 4টে সিটেই 5জন অ্যাডজাস্ট করে যেতে হবে, আর কিচ্ছু করার নেই। কারণ ভাইয়ের সিটটাই কনফার্ম হয়নি, তো ভাইকে তো এখানে রেখে দেওয়া যাবে না, তো ওইভাবেই একসাথে অ্যাডজাস্ট করে চলে যাব। তো আর মানে কী বলবো, শেষ মুহূর্তে সবটাই হচপচ হয়ে গেল। তো এখন একটু বাইরের দিকে বেরোচ্ছি, ওরা চা খাবে, আর টুকিটাকি কিছু জিনিস কেনার আছে। আগামীকাল যেহেতু বেরিয়ে যাব, খাবার দাবার একটু বানিয়ে নিয়ে যাবো, যেহেতু আমি ট্রেনের খাবার খাই না যেহেতু, তো ওর জন্য টুকিটাকি একটু জিনিস কিনবো। তো চলো একটু বাইরে ঘুরে আসি। সদলে বেরিয়ে পড়েছি। প্রথমে ভাই রয়েছে, তারপর মা, তারপর উৎসাহ, আর আমি আর গৌতম পিছনে। তো ঘরের রুমে বসেও তো লাভ নেই, একটু ঘুরে আসলে ভালো লাগবে। প্রথমে চলে গেছিলাম গীতাঞ্জলিতে টিকিটের ব্যাপারে একটুখানি কথা বলতে, টিকিট নিয়ে যেহেতু সমস্যা চলছে। তারপর সোজা চায়ের দোকানে, একদম হোটেল বাঙালির পাশে একটা চায়ের দোকান আছে, এই দোকানের চাটা আবার উৎসাহ আর মায়ের ভীষণ পছন্দ হয়েছে। তো মা, ভাই আর উৎসাহই চা খেয়েছে, আমি আর গৌতম চা খাইনি। এখন বিরিয়ানির দোকান খুঁজে বেড়াচ্ছি আমরা। ভাই অটো থেকে যাওয়ার সময় বিরিয়ানির দোকান দেখেছে, সেটাই এখন খুঁজছি। ও তো আগে আগে যাচ্ছে খুঁজে খুঁজে, আমরা পিছনে পিছনে। সাউথের বিরিয়ানি নিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি তো বিরিয়ানি ভুলেও খাবো না, কিন্তু ও নাকি অটোতে যাওয়ার সময় কোনো দোকান দেখেছে যেখানকার বিরিয়ানি ওর মনে হয়েছে কলকাতার মতো। তো এখন সেই দোকানই খোঁজা হচ্ছে। প্রায় 20 মিনিট হাঁটার পরও বিরিয়ানির দোকান খুঁজে পাওয়া যায়নি। এবার আমরা আবার ইয়ের দিকে ফিরছি, কি আমরা একটা মন্দির স্পট বজরংবলীর মন্দির। তো এখানে গৌতম একটা বজরংবলীর মন্দির খুঁজে পেয়েছে, এখন সেই মন্দিরের দিকে যাচ্ছি। এখানে প্রচুর দেবদেবীর মন্দির, আমি খালি ভাবতাম যে বজরংবলীর মন্দির কেন দেখতে পাই না, তো কখনো চোখেই পড়েনি। তো আজকে স্বয়ং পঞ্চমুখ হনুমানজির মন্দির দেখতে পেলাম, এত ভালো লাগছিল, আমার তো মন খুশিতে ভরে উঠেছিল। জয় বজরংবলী, জয় হনুমানজি। বিরিয়ানির দোকান না পাই কোনো অসুবিধা নেই, কিন্তু একটা মন্দির খুব সুন্দর, আমার বজরংবলীর মন্দির দেখে নিয়েছি। এবার যখন আসবো এই মন্দিরে এসে পূজা দিয়ে যাব। তারপর সোজা চলে গেছিলাম গান্ধী রোডে, যেখানে হোটেল রিম্পা আছে, তার পাশে একটা ধোসার দোকান আছে, সেখানে ধোসা খেতে। তো আমি, মা, উৎসাহী খেয়েছিলাম, ভাই অল্প একটু খেয়েছিল। গৌতমকে তো অনেক অনুরোধ করলাম, কিন্তু সে বাবু তো একটুও খেয়ে দেখলো না, বললো কালকে ট্রেন জার্নি আছে, উল্টোপাল্টা খাবো না। এখন ইন্টারনেটের যুগ, যেখানে গুগল আছে আবার চিন্তা কিসের। ভাই গুগল সার্চ করে জানতে পারলো সায়দাপীঠে একটা ফেমাস বিরিয়ানির দোকান আছে, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। সময় নষ্ট না করে আমি, গৌতম আর ভাই হাঁটা দিলাম সেই বিরিয়ানি শপে। অন্য দোকানের তুলনায় এই দোকানের ভিড়টা সত্যি একটু বেশি ছিল, আর বেশি ভিড় ছিল ফুড ব্লগারদের। তো একটা ফুড ব্লগার তো আমার সামনে মাইক ধরেই বসলো যে কিছু বলুন, মানে রিভিউ দেওয়ার জন্যে। তখন খাইনি, খেয়েই দেখিনি রিভিউ কী দেবো। তো 3টে জায়গায় বিরিয়ানির কাউন্টার ছিল, একটা জায়গা ছিল মাটন বিরিয়ানি, একটা জায়গা ছিল বিফ বিরিয়ানি, আর আরেকটা জায়গা ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির কাউন্টারটা একদম বাইরে ছিল, যেটা থেকে আমরা নিলাম। দোকানটা রাস্তার ওপর একটা ছোট্ট গুমটির মধ্যে, ভিড় বাড়ার জন্য পাশে আবার ছোট্ট একটা প্যান্ডেলের স্ট্রাকচার করা হয়েছে, এবং দোকানের ওপর একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ফুড ব্লগারদের রিভিউর ভিডিও অনবরত চলছে। বিরিয়ানি কেনার পর ভাইকে হোটেলের দিকে চলে যেতে বললাম, আর আমি আর গৌতম চলে এসেছি গান্ধী রোডের বাজারে। কিছু সবজি বাজার করব, কিছু জিনিসপত্র কেনার আছে, যেহেতু আগামীকাল যাব, আর ট্রেনের খাবার যেহেতু আমি খেতে পারি না, কিছু
খাবার বানিয়ে নিতে হবে, তারপর ভাত টাত তো খেয়েই যাবো যেহেতু, তো একটুখানি বাজারঘাট করার জন্য চলে এসেছি। এখন এখান থেকে মেয়ের জন্য নিচ্ছি মোমো, কারণ এই দোকানের মোমো মেয়ের ভীষণ পছন্দ হয়েছে, তার জন্যে। তো চিকেন মোমো তো 1 প্লেট পাইনি, হাফ প্লেট চিকেন মোমো পেয়েছি, আর 1 প্লেট ভেজ মোমো নিয়ে নেবো। উৎসাহ তো মোমো হলেই হলো, যে চিকেন হোক আর ভেজ হোক। তো এখন নিয়ে তারপর রাতে ফিরবো। আর ওইদিকে ওর মামা তো বিরিয়ানি নিয়ে গেছে, 2 প্লেট বিরিয়ানি নিয়েছি আমরা। তো ভাইকে আগে পাঠিয়ে দিয়েছি, আর আমাদের কিছু টুকিটাকি কেনা ছিল, সেগুলো কিনেছি। কালে ট্রেনে যেগুলো খাবো সেগুলো কিনেছি। এগারো দিনে রোজ প্রায় এই শিব অমরনাথ কুলফি আমরা খেয়েছি, শুধু গৌতম খায়নি। তো আজকের গৌতমকে নিয়ে এসেছি জোর করেই, যে তোমাকেও খেতে হবে। লাস্ট যেহেতু আজকে মানে আজকের দিনটা লাস্ট আমাদের ফেলোরে, কালকে চলে যাব। তো গৌতমকে বললাম একটু টেস্ট করো, ও তো ঠান্ডা লাগার ভয় খাই না। তো আজকে এই গৌতম বাবুকে জোর করে এনেছি। মা, মেয়ে আর ভাই অলরেডি কুলফি খেয়ে হোটেল রুমে চলে গেছে। কেমন লাগছে খেতে? ভালো না? কোনো টেস্ট বোঝে না লোকটা, এই একটা শুধু খাওয়ার দরকার খায়। বিরিয়ানির সাথে আমরা তো রায়তা খাই, এখানে কি খাই জানো? বেগুনের চাটনি। ওই মায়ের হাতে যেটা রয়েছে মা খোলার চেষ্টা করছে। তার ফেমাস বিরিয়ানি এখন ভাই খেয়ে টেস্ট করবে বেগুনের চাটনি দিয়ে। এই বেগুনের চাটনি মা খুলছে। বেগুনের চাটনির সাথে যে বিরিয়ানি খাই এটা আমরা জানতাম না। আর এই চিকেনগুলো এরকম ছোট ছোট করে, আলু ছাড়া, পুরো ঘাটা, পুরো আমি এর থেকে তিহারি আমি যেমন বানাই পুরো সেম তিহারির মতো। হ্যাঁ। ও গৌতম বাবু, কেমন টেস্ট? বলবে তো টেস্টটা কেমন? কলকাতার মতো? হ্যাঁ, আমি যেরকম তিহারি বানাই সেরকম? হ্যাঁ, না আমার তিহারিটা এর থেকে টেস্টি হয়। সর্ষের তেল দিয়ে করেছে? ও, আমি একটু টেস্ট করছি এটা কেমন খেতে। প্রত্যেকটা ভালো বিরিয়ানি বানায়, কাঁচা সর্ষের তেল দিয়েছে না গো। ভাগ্যিস মোমোটা এনেছিলাম, নাহলে যে কি অবস্থা হতো। মুখের টেস্টটা অন্তত চেঞ্জ হলো। ডিনার কমপ্লিট করে বসে পড়েছি লাগেজ গোছাতে। তো একটা ব্যাগ গোছানো হয়ে গেছে, এটা গৌতমের। এবার যেহেতু আমরা 3 জন এসেছি, তো 3 জনের ব্যাগটা গোছাতে হচ্ছে। মা তো ওইদিকে মায়ের ভাইয়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, এখানে আমি আমার মেয়ের আর গৌতমের ব্যাগ গোছাচ্ছি। তো কিছুটা এখন গোছাচ্ছি, আবার কিছুটা কাল সকালে গোছাতে হবে, কারণ কিছুটা জিনিস কালকে সকালেই প্যাক করতে পারবো, এখন আর প্যাকিং করতে পারবো না। তো যতটা পাচ্ছি একটু কাজটা এগিয়ে রাখছি। মোটামুটি লাগেজ গুছানো আমাদের কমপ্লিট, এবার বাকিটা কাল সকালে। আর যেটা বলছিলাম যে ডাক্তার কি বলেছে সেটা শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি। তো মেন প্রবলেম হয়ে গেছিলো আজকের, যেটা গিয়ে প্রথম একটা প্রবলেম ফেস করতে হয়েছিল, যে আমার যে হেপাটোলজির ডাক্তার আমি লাস্টে দেখিয়েছিলাম 18 তারিখে, রানীপিঠে দেখিয়েছিলাম, রানীপেট, সরি রানীপিঠ বলছি, রানীপেটে দেখিয়েছিলাম। তো তিনি কোনো কিছুই মানে রিপোর্ট নিয়ে কোনো কিছুই জানায়নি ডক্টরের কাছে। উনি এখানে তো সব তো কম্পিউটারের সিস্টেম, সব কিছু লোডেড হয়ে যায়। তো উনি রিপোর্ট সম্পর্কে কোনো কিছুই জানাননি আমার অপারেশনের মানে সার্জিক্যাল ডক্টরকে। তো এদিকে আমি বললাম আমাকে, উনি তো হেপাটোলজি ডাক্তার বলেছে ওটি করা যাবে। তো আমি যখন সার্জিক্যাল ডক্টরকে বলি যে ওটি করা যাবে, উনি বলেছেন, সার্জিক্যাল ডক্টর বলছে আমাকে তো রিপোর্ট কিছু পাঠায়নি, এটা একটা সমস্যা হলো। তারপর উনি কিছু একটা করে রিপোর্ট তোলার ব্যবস্থা করছিলেন, যেটা ওনার প্রসিডিওর। ওই এমআরও কাউন্টার থেকে যা স্টাফ থাকে তাকে ডেকে, পরের প্রবলেম হলো হচ্ছে স্প্লিনের। তো স্প্লিনের উনিও এক কথাই বললেন যে আপনার স্প্লিনের ডাক্তার কি বলেছে। আমি বললাম উনি তো 3 মান্থ টাইম নিচ্ছেন, এখন একটা বলছে একটা স্মল স্পট আছে, 3 মান্থ পর এসে বায়োপসি টাইপসি করার হবে। তারপর বলছে একদমই। এবার এনার কাছে একটা নতুন জিনিস জানতে পারলাম, আমার স্প্লিনে যে প্রবলেমটা আছে, মানে আমি যেটুকু, উনি বলেছিলেন যে আমার ইনফেকশন, যে সার্জন ছিল উনি বলেছিলেন যে মানে ইনফেকশন ডক্টর, যে আমার বায়োপসি হবে আর কিছু বড় ধরনের টেস্ট হবে। এবার ইনি বললেন আমার স্প্লিনে একটা সার্জারি হলেও হতে পারে। তো আমাকে বললেন স্প্লিনে ডাক্তার দেখাও, বায়োপসি করো, করে তারপরে হয়তো একটা সার্জারি হতে পারে, সেই সার্জারি হয়ে সব ঠিক হলে তারপর আমি তোমার হার্নিয়ার সার্জারি করব। মানে এটা তো মানে আরেকটা নতুন ধরনের জিনিস হয়ে গেল,
যদি স্প্লিনেও সার্জারি হয় তারপরে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে হার্নিয়ার সার্জারি করা অসম্ভব ব্যাপার। তার কিছুদিন পর আমি ওটাও বললাম যে হার্নিয়ার পেন তো যতদিন যাচ্ছে বাড়ছে, সেই ক্ষেত্রে আমি কি করব? বললো প্যারাসিটামল খেয়ে থাকতে, আর কিচ্ছু করা যাবে না, কারণ স্প্লিনের যে সমস্যাটা সেটা এখন বড় সমস্যা। আর যদি সার্জারি হয় সেই ক্ষেত্রে স্প্লিনে যদি আবার কোনো সার্জারি হয় বায়োপসি করে রিপোর্ট খারাপ বেরোলে, তাহলে সেই ক্ষেত্রে হার্নিয়ার সার্জারি আরও লেট হয়ে যাবে। মানে এইসব শুনে তো আমি ওইখানে আরও এমনি সকাল থেকে অসুস্থ ছিলাম, সে আমার এমন অবস্থায় গেছে আমি যেন শ্বাস নিতে পারছি না। মানে সে গৌতম জল টল কিনে আবার জল টল খাইছে কিছুক্ষণ। ওই ভিতরে যে চ্যাপেলটা রয়েছে চ্যাপেলে আমি মানে আধা ঘন্টা আমি বসে থেকেছি, মানে আমার মানে শ্বাস নিতেই পারছি না, আমার এত প্রবলেম, মানে টেনশনে আমার এমন হয়ে গেছে, হাত পা পুরো ঠান্ডা, বুক যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে। যে আবার এই মানে সার্জারি উনি বললেন, যেটা আমাকে ইনফেকশনের ডাক্তার বলেছিলেন যে সার্জারি করতে হবে না, একটা বড় ধরনের টেস্ট ফেস্ট তারপর মেডিসিন দিয়ে ইয়ে করবো, কিন্তু ইনি যেই বলে দিয়েছেন যে স্প্লিনেও একটা সার্জারি হতে পারে, সত্যি আমার কাছে খুব টেনশনের বিষয়। মানে কি করব আমি কিছুই জানি না, সবটাই কোশ্চেন মার্ক। যতক্ষণ 3 মাস পর আমি রিটার্ন না আসবো আমি জানি না কি হতে চলেছে বা কি হবে। মানে যত দিন যাচ্ছে আমি মানে আমার মনে হচ্ছে আমার ভেলোরে থেকে যাওয়াটাই বেটার, এখান থেকে না যাওয়াটাই বেটার। যা দিনে দিনে রোগ ধরে যাচ্ছে, এখানে এই গ্রাম সাইডে গিয়ে একটা ওই ছোটো মানে পাহাড়ের মাথায় ঘর ভাড়া নিয়ে থেকে ট্রিটমেন্ট করানোটা বেটার। মানে কলকাতায় থাকতে পারবো কোথায় আমি জানি না। মানে এই আমি যাব, আমাকে জুনে আসতে বলেছে, আজকের মার্চের কত তারিখ বাবাই? 20 মার্চ। আজকের 20 না 21 পড়ে গেছে, যেহেতু আমি অনেক রাতেই ভিডিওটা তোমাদের সামনে এসেছি যেহেতু, তো 21 তারিখ যেহেতু হয়ে গেছে, আমার যেতে না যেতে আবার টিকিট, আবার অ্যাপয়েন্টমেন্ট। মানে মানে আমি কি থেকে কি করবো বাবা, মানে আমার লাগেজ থেকে হয়তো জামা কাপড় বের করে কাছাকাছি করে আবার লাগেজে ঢোকাতে হবে, এরকম একটা ব্যাপার। জুনে যদি আসি, মিডলে পড়ছে এপ্রিল আর মে, তারপর আবার জুন। তো দেখি যদি সেরকম হয় আমি জুলাইয়ে না এসে আবার ইচ্ছা আছে জুলাইয়ের ফার্স্ট উইকে আসবো, কারণ সবটা আবার অ্যারেঞ্জ করে গুছিয়ে আসতে হবে। স্প্লিনের ধাক্কাটা যে আমি কীভাবে সামলে নেবো আমি জানি না। তো যাই হোক, এইটুকু ইনফরমেশান যেটা ডাক্তার আমাকে যা বলেছে সেটুকু জানিয়ে দিলাম। কালকে তো ট্রেন রয়েছে, আর সবাই লিখে পাঠাচ্ছে দিদিভাই কিছু ভিডিও দাও, আপডেট দাও, তুমি কেমন আছো। আর কেমন থাকবো আর কি ভিডিওতে বলবো বুঝে উঠতে পারছি না, কারণ ভিডিওগুলো এডিট করে আমার ছাড়াও হচ্ছে না। মানে সবটাই আমি যতক্ষণ না এখান থেকে যাব কিছুই সম্ভব হবে না। এক হচ্ছে হোটেল রুম, যেখান থেকে বসে এডিট করা অসম্ভব ব্যাপার, তার মধ্যে নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, ওয়াইফাইটা আছে ঠিকই, তাহলেও নেটওয়ার্ক একটা ইস্যু হচ্ছে, হয়তো সেটা তো গ্রাউন্ড ফ্লোরে বলে তার জন্যে। তো যাই হোক, আমি কলকাতায় গিয়ে একটু সুস্থ হয়ে ধীরে স্থিরে আমি ভিডিওগুলো ছাড়তে থাকবো। আপাতত এইটা নিয়েই, এতগুলো টেনশন নিয়েই কলকাতায় আমি আর গৌতম ফিরছি। মানে আর শান্তি নেই, যেটুকু শান্তি ছিল সেইটুকু শান্তিও আজকে ডাক্তার আমাদের কেড়ে নিয়েছে। তো আর কি করা যাবে, বেঁচে থাকার জন্য এইটা আরেকটা লড়াই আমার। তো গৌতম তো বলছে লড়াইগুলো জিততে হবে, জানি না, প্রত্যেকটা লড়াই শুরুর আগেই আমি মানে মানে হার স্বীকার করে ফেলছি, এমন একটা ব্যাপার। জানি না কতটা লড়াই করে উঠতে পারবো। আর তোমরা তো পাশে আছো আমি জানি, সবসময় আছে এবং থাকবে। তো চলো আজকের এখানে এন্ড করছি। আজকের ভেলোরের লাস্ট দিন আমার, এই হোটেলে আজকের লাস্ট নাইট আমার। আবার 3 মাস পর অবশ্য আসবো। মানে এইখানে ভেলোরের থেকে আমার সম্পর্ক আর নষ্ট হবে না। প্রথম যখন ভেলোরে এসেছিলাম না, আমি বারবার বলতাম যে এরপর যখন আসবো সেটাই আমার লাস্টবার। লাস্টবারে না এইগুলো করবো, এই ট্রেনে যাবো জানো তো, এসি ফার্স্ট ক্লাসে যাবো, লাস্টবারে এসে না মাথায় ফুল লাগাবো, সব আমার ঠিক হয়ে যাবে। কিন্তু 2023 থেকে 2025-এ এখন এসে পৌঁছেছি, এখন দেখছি এটা লাস্ট না, এটা আমার শুরু। এখন থেকে আমার এইখানেই থাকতে হবে, এইখানেই করতে হবে, না লাস্ট বলে আর কিছুই নেই। আমার গাইনো ডাক্তার বলেই দিয়েছে প্রত্যেক বছর খাই আর না খাই আমাকে একবার আসতেই হবে আমার ট্রিটমেন্টের জন্যে। আর এইগুলো যা হচপচ হচ্ছে আমার, মানে আর আমার রেহাই নেই। এবার আর লাস্ট বলে কিছুই নেই, সবটাই আমার এখন কলকাতার ভেলোর নিয়ে চলতে হবে ভালো থাকার জন্যে। তো চলো এখানে এন্ড করলাম, বাই, সবাই ভালো থেকো।